আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টানা কয়েকদিন প্রচেষ্টার পর আজকে আমাদের ধান রোপণের কাজ সম্পন্ন হলো। চলুন দেখে নিই দিনগুলো আমরা কিভাবে কাটালাম, কীভাবে ধানের চারা তুললাম, ধানের জমি প্রস্তুত করলাম এবং কিভাবে সেগুলো রোপণ করলাম, সেগুলোই আপনাদের সাথে এখন শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে ধানের চারাগুলো তুলতেছি এগুলোকে আমাদের স্থানীয় ভাষায় দোগোস বা বিছন বলি। এই দোগোসগুলো আমরা আমাদের এই জমিতে 20 থেকে 25 দিন আগে বীজতলা থেকে উঠিয়ে এখানে রোপণ করেছিলাম। এখান থেকে উঠিয়ে এখন মূল জমিতে রোপণ করব ইনশাল্লাহ। ধানের চারা এভাবে দোগোস করে রোপণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। বর্ষাকালে বন্যা হলে ধানের চারার খুব বেশি একটা ক্ষতি হয় না, এতে করে তুলনামূলকভাবে ফলন বেশি হয়। যে সকল জমি তুলনামূলকভাবে নিচু এবং পানি হওয়ার সম্ভাবনা থাকে সাধারণত আমরা সেই সকল জমিতে এভাবে ধানের চারা রোপণ করি। এর আগের একটা ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম, চাইলে আপনারাও এভাবে ধানের চারা রোপণ করতে পারেন, দেখতে পারেন ফলন কেমন হয়। এবছর বাংলাদেশের অনেক জায়গায় বৃষ্টি হয়ে বন্যা হলেও আমাদের এদিকে খুব একটা বৃষ্টি হয়নি, ফলে খাল বিল নদী সব কিছুই শুকিয়ে আছে। তাই আমাদের গ্রামের কম বেশি সবাই মোটর, সেলো এবং বরেন্দ্রর পানি দিয়ে ধান রোপণের জন্য জমি প্রস্তুত করতেছে। অধিকাংশ মানুষই জমি চাষের জন্য হ্যারো বা ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেছে, আবার কিছু কিছু মানুষ গরুর হাল দিয়ে জমি প্রস্তুত করছে। জমি চাষের পর জমিগুলো মই কোদাল দিয়ে ভালো করে সমান করে নিয়ে এরপরে হচ্ছে ধান রোপণের পালা। এই কাদার মধ্যেই চলে কাজের পাশাপাশি হাসি তামাশা, এটাই আমাদের আনন্দ। জমিতে সঠিক দূরত্ব বজায় রেখে রোপণ করা হচ্ছে সারি সারি ধানের চারা। প্রতি বছরই এই সময় চলে আমাদের ধান রোপণের ব্যস্ত সময়, সবাই তার নিজ নিজ কাজে ব্যস্ত। এই আমন ধান শুধু ফসল নয়, এটা আমাদের গ্রামীণ জীবনের নিঃশব্দ সংগ্রামের আশা। এত পরিশ্রমের মধ্যেও আছে ভালোবাসা, পরিবার আর ভবিষ্যতের স্বপ্ন। এই কাজগুলো আমরা সবাই মিলেমিশে করে থাকি। এই ছিল আমাদের ধান রোপণের দিনগুলি। এবছরের মতো আমাদের ধান রোপণের কাজ শেষ। এখন শুরু হবে ধানের চারার যত্ন, অপেক্ষা আর ভালো ফলনের আশা ইনশাল্লাহ। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।